ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি অনন্যা আর আপনারা দেখছেন আমার চ্যানেল অনন্যাস বলি। এই ভিডিওটা আমার আন্দামান সিরিজের লাস্ট ভিডিও, আর এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড এবং পোর্ট ব্লেয়ারের আরও বিভিন্ন লোকাল সাইট সিইং করাতে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা নিশ্চয়ই আমার আগের এপিসোডগুলো দেখেছেন, যেখানে আমি দেখিয়েছি কিভাবে আমি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড এবং নীল আইল্যান্ড ঘুরতে গেছিলাম। এবারে পোর্ট ব্লেয়ার ফেরার পালা, তাই আমরা ক্রুজে করে আবার ফিরে এলাম পোর্ট ব্লেয়ারের হাড্ডো জেটি। পৌঁছে গেছি আমরা পোর্ট ব্লেয়ার। এখন আমরা টার্মিনাল থেকে বেরিয়ে সোজা চলে এলাম আমাদের হোটেলের বাস ধরতে। বাস অলরেডি দাঁড়িয়েই ছিল পার্কিংয়ে, তো এখন সবাই বাসে উঠছে। এখান থেকে আমরা চলে যাব আমাদের পোর্ট ব্লেয়ারের সেই আগের যে রিসর্ট, রিপল রিসর্ট, সেখানে। পোর্ট ব্লেয়ার থেকে হোটেল ফেরার পথে দেখতে পেলাম রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড, এবং বলে রাখি আমরা রস আর নর্থ বে আইল্যান্ড কালকে যাব। আপাতত এখন হোটেলে ফিরে আমরা সেকেন্ড হাফে চলে যাব সেলুলার জেল। আর হ্যাঁ, সেলুলার জেল থেকে ফেরার পথে আমরা এই নবনির্মিত ফ্ল্যাগ পয়েন্টটাও দেখে নেব। আপাতত আপনাদের সকলকে আমাদের বাস থেকে এক ঝলক এই ফ্ল্যাগ পয়েন্টের ভিউটা দেখিয়ে দেব। চলে এসেছি আমরা সেলুলার জেলের সামনে। তো এখন আমরা সেলুলার জেলটা ঘুরে দেখব, বিভিন্ন অংশে বিভিন্ন তার হিস্ট্রি সব কিছু একসাথে ঘুরে দেখা যায়। আর হ্যাঁ, এই দিকে রয়েছে বীর সাভারকার পার্ক, এটা নতুন হয়েছে। এখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি রয়েছে, বিভিন্ন যারা স্বাধীনতার জন্য লড়েছিলেন তাদের মূর্তি। তো চলুন যাওয়া যাক সেলুলার জেলের মধ্যে। এই যে কাঠের ঘরটা দেখছেন, এটা হচ্ছে ফাঁসি ঘর। আর সিঁড়ি দিয়ে এই যে আমরা নিচে চলে যাচ্ছি, এটা হলো ফাঁসির কাঠের নিচের অংশ। মানে কোনো বন্দীকে যদি ফাঁসি দেয়া হতো, তাহলে তাদের ফাঁসির পরে তাদের মৃতদেহ এই ঘরে নিচে এসেই জমা হতো, এবং এখান থেকেই তাদেরকে বার করে নিয়ে যাওয়া হতো তাদের বাকি ক্রিয়াকর্ম করার জন্য।
প্রত্যেকটা কারাগারের এই হুড়কো বা লকটা লক্ষ্য করুন, পুরোটাই একটা দেয়ালের মধ্যে বসানো, যাতে কোনোভাবেই কোনো বন্দী এই লক অবধি পৌঁছতেই না পারে। কি বুদ্ধি ছিল ব্রিটিশারদের! সেলুলার জেলার যেসব অংশ একেবারে ধ্বংস হয়ে গেছে, সেই জায়গায় গড়ে উঠেছে গভর্নমেন্ট হসপিটাল। আর এই হলো বীর সাভারকার পার্কে স্থাপিত বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর স্ট্যাচু। যেরকম কথা ছিল, আমরা সেলুলার জেল দেখে চলে এলাম ফ্ল্যাগ পয়েন্টে। এই জায়গাটি একটি নবনির্মিত স্থান, যেটির উদ্বোধন করেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই জায়গাটির বিশেষত হলো, বলা হয় 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস এই জায়গাতেই প্রথমবার আমাদের ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। তবে কথিত আছে এই জায়গাটি কিন্তু সেই প্রকৃত জায়গা নয় যেখানে তিনি পতাকা উত্তোলন করেন। সেটি হলো স্পোর্টস কমপ্লেক্সের পাশে একটি জায়গায়, যেখানেও একটি ছোট করে স্মারক বানানো আছে। তবে এই জায়গাটাকেই প্রধানত এই ফ্ল্যাগ পয়েন্ট হিসেবেই গণ্য করা হয়। এই ফ্ল্যাগ পয়েন্টের পাশেই রয়েছে এই শ্রী আলাইকাদাল আয়ান্নার টেম্পল। সেদিন এখানে কোনো বিশেষ অনুষ্ঠান হচ্ছিল, তাই পুরো মন্দিরটাই খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো ছিল। আমি যদিও ভেতরে ঢুকে আর দেখিনি সময়ের অভাবে, তবে আপনারা চাইলে এই ফ্ল্যাগ পয়েন্টের পাশেই এই মন্দিরটা অবশ্যই ভিজিট করতে পারেন। গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। আজকে 24শে এপ্রিল, ঘড়িতে এখন বাজে 8:45। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমাদের আজকের সাইট সিইং স্পটস রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড। তো সঙ্গে থাকুন, আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে বেরিয়ে আপনাদেরকে দেখাবো এই দুই আইল্যান্ড। ব্রেকফাস্ট ডান, এখন আমরা চলে যাচ্ছি রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড। সঙ্গে থাকুন। পৌঁছে গেছি আমরা জেটিতে। এবারে এখান থেকেই আপনারা চাইলে যা ওয়াটার অ্যাক্টিভিটিস করবেন নর্থ বে আইল্যান্ডে, সেগুলোর বুকিং করে নিতে পারেন। ওখানেও বুকিং হবে আর প্রাইসেরও কোনো ডিফারেন্স নেই। তো এটা অ্যাবসলিউটলি আপনার চয়েস যে আপনি কোথা থেকে বুকিং করবেন। তো বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায় নর্থ বেতে। তো সেগুলো ধরুন স্নরকেলিং আছে, স্কুবা আছে, গ্লাস বটম বোট আছে, সাবমেরিন আছে, প্যারাসেলিং আছে, বিভিন্ন ধরনের আছে। সব রেট আমি ওখানে চার্ট দেখতে পেলে দেখিয়ে দেবো। তবে আপাতত এখন আমরা যাচ্ছি ব্রিটিশদের ক্যাপিটাল অফ আন্দামান, রস আইল্যান্ড। সঙ্গে থাকুন। রস এবং নর্থ বে যেহেতু দুটোই আইল্যান্ড, সুতরাং এই দুটো আইল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু আপনাকে বোটে করেই যেতে হবে। কোনো রকম স্থলপথ কিন্তু এই দুটো আইল্যান্ডে যাওয়ার জন্য নেই। সুতরাং আমরাও উঠে পড়লাম আমাদের মোটর বোটে। তার আগে পরে নিলাম লাইফ জ্যাকেট।
পৌঁছে গেছি আমরা রস আইল্যান্ড, যার এখন নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। চলুন আপনাদেরকে রস আইল্যান্ড ঘুরে দেখাই। আগেই বলেছিলাম এটা হচ্ছে আগে ব্রিটিশদের আন্দামানের ক্যাপিটাল ছিল। তো এখানে প্রচুর সেই জন্য ব্রিটিশদের তৈরি করা বিল্ডিং, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তারপরে সুইমিং পুল, বিভিন্ন ধরনের এরকম সব ইনফ্রাস্ট্রাকচার আছে। এছাড়াও রয়েছে হরিণ, ময়ূর প্রভৃতি, যাদেরকে আপনারা অনায়াসেই ছুঁয়ে দেখতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাই। রস আইল্যান্ডে পৌঁছতেই প্রথমেই যাদের দেখা মিলল তা হলো এই দুজন স্পটেড ডিয়ার মহাশয়। এরপরে আমরা দেখতে পেলাম ব্যাটারি চালিত গাড়ি রয়েছে। 20 টাকার বিনিময়ে আপনারা এই ব্যাটারি চালিত গাড়িতেও ঘুরে দেখতে পারেন এই পুরো রস আইল্যান্ড। আমিও তাই করলাম, একটা ব্যাটারি চালিত গাড়িতে উঠে পড়লাম। বলে রাখি, এই রস আইল্যান্ড কিন্তু আপনারা চাইলে হেঁটেও ঘুরতে পারেন, তবে সময়ের অভাবে মোটামুটি ভাবে সবাই এই ব্যাটারি চালিত গল্ফ কার্টই ইউজ করে থাকেন। এবং এই গল্ফ কার্ট আপনাদেরকে এই রস আইল্যান্ডের যাবতীয় ব্রিটিশ স্থাপত্য আছে সেগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে চলে যাবে এই রস আইল্যান্ডের যে ছোট্ট টিলা তার ওপরে, এবং সেইখান থেকে আবার আপনাকে সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে এই রস আইল্যান্ডের লাইট হাউস দেখতে। তো আমরাও সেরকমই বিভিন্ন ব্রিটিশ যেসব মনিউমেন্টস বা যে কোনো বিল্ডিং যেগুলো ছিল সেগুলো দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে চললাম এই হিল টপের দিকে। তবে বেশিরভাগ বিল্ডিংই প্রায় ধ্বংসই হয়ে গেছে। কিছু কিছু বিল্ডিংকে রেনোভেট করে গভর্নমেন্ট অফিস বানানো হয়েছে, সেগুলোই একটু মেনটেন, আদারওয়াইজ মোস্টলি সবই ভগ্নপ্রায় দশা। যাই হোক, আমরা হিল টপেতে পৌঁছে গেলাম। এইখানে কিছু ছোটখাটো দোকান ছিল এবং এই যে এই রাস্তাটা ধরে নিচে চলে গেলেই আমরা দেখতে পেয়ে যাব লাইট হাউস। চলে এসেছি রস আইল্যান্ডের সব থেকে সুন্দর জায়গা, সেটা হচ্ছে লাইট হাউস। চলুন আপনাদেরকে লাইট হাউসটা দেখাই। এরকম একটা জেটি টাইপের আছে, এই ওয়াকওয়েটা দিয়ে গিয়ে তারপর লাইট হাউসের কাছে যেতে হয়। এই ওয়াকওয়ের শেষে রয়েছে একটি মূর্তি, যে কোনো শিপমেটদের স্মারক হিসেবে। তবে আরো যেটা নোটিস করলাম তা হলো যে লাইট হাউস অব্দি কিন্তু যাওয়ার পথ নেই। এই স্ট্যাচুটা অব্দি আপনারা হেঁটে আসতে পারবেন, বাকিটা কিন্তু আপনাদেরকে দূর থেকেই লাইট হাউসটা দেখতে হবে। ও হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, যে গল্ফ কার্টে করে আপনারা ওপরে এসেছিলেন 20 টাকা দিয়ে, সেই গল্ফ কার্টে করেই যে ফিরতে হবে এমন কোনো ব্যাপার নেই। এখানে প্রচুর গল্ফ কার্ট দাঁড়িয়ে থাকে হিল টপে, আপনি আবার যে কোনো একটা গল্ফ কার্টে করেই ফিরে যেতে পারেন জেটিতে। তো আমিও সেরকম একটা গল্ফ কার্ট ধরে আবার ফিরে চললাম রস আইল্যান্ডের জেটির উদ্দেশ্যে। তবে আপনারা যে বোটে করে আসবেন সেই বোটটা কিন্তু ফিক্স থাকবে। আমরা যেমন এসেছিলাম সুলতান নামক এই বোটে করে, এবং জেটিতে পৌঁছতেই দেখলাম সুলতান আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বোটে উঠে পড়লাম এবং এবারে আমাদের নেক্সট গন্তব্য হবে নর্থ বে আইল্যান্ড। ওই দূরে দেখা যাচ্ছে নর্থ বে আইল্যান্ডের বিখ্যাত লাইট হাউস। মোটামুটি 10 মিনিট মতো বোট জার্নির পরে আমরা পৌঁছে গেলাম নর্থ বে আইল্যান্ড। এই নর্থ বে আইল্যান্ডে দর্শনীয় স্থান বলতে তেমন কিছু নেই, তবে যে কারণে এই নর্থ বে আইল্যান্ড ফেমাস তা হলো ফর ওয়াটার অ্যাক্টিভিটিস। সুতরাং আপনারা যদি হ্যাভলক বা নীল আইল্যান্ডে ওয়াটার অ্যাক্টিভিটিস না করে থাকেন, তাহলে আপনাদের প্ল্যানে যদি নর্থ বে আইল্যান্ড শেষের দিকে থাকে, তাহলে আপনারা অনায়াসেই এখানে এসেও যে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারেন। এছাড়াও রয়েছে প্রচুর দোকানপাট, খাবার দোকান প্রভৃতি।
সুতরাং একটা ছোট্ট ডে আউটিং এর জন্য কিন্তু এই নর্থ বে আইল্যান্ড একেবারে উপযুক্ত জায়গা। আমার যেহেতু অন্য সব ওয়াটার অ্যাক্টিভিটি আগে করেছি, থাইল্যান্ডে গেছিলাম যখন, তাই এখানে আর আমি বিশেষ কিছু করছি না। স্কুবা তো আগেই হয়ে গেছে নীল আইল্যান্ডে, তাই এখানে আমি জাস্ট করবো প্যারাসেলিং। সঙ্গে থাকুন, প্যারাসেলিং এক্সপিরিয়েন্সও আপনাদেরকে শেয়ার করব। এটাই হচ্ছে প্যারাসেলিং করার বোট। এইখান থেকে আমরা সমুদ্রের মাঝখানে গিয়ে প্যারাসেলিং করব। নর্থ বে আইল্যান্ডে প্যারাসেলিং এর চার্জ হচ্ছে 3000 টাকা। এই 3000 টাকার মধ্যে ইনক্লুডেড আছে এই স্পিড বোটে করে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া, প্যারাসেলিং করানো, আবার স্পিড বোটে করে নর্থ বে আইল্যান্ড, রস আইল্যান্ড বা এমনকি পোর্ট ব্লেয়ারেও ছেড়ে দেওয়া। আমি অবশ্য নর্থ বে আইল্যান্ডে ফিরে গেছিলাম, কারণ আমার টিমের বাকিরা সেখানেই অপেক্ষা করছিল। তবে আপনারা যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করাতে চান অ্যাকশন ক্যামেরা দিয়ে, তাহলে তার জন্য আরো 500 টাকা এক্সট্রা দিতে হবে। আমি অবশ্য সেটা করিনি, আমি আমার নিজস্ব ক্যামেরা দিয়ে যা শুটিং করার করেছিলাম। যাই হোক, এই টোটাল অ্যাক্টিভিটিটার মধ্যে অ্যাকচুয়াল প্যারাসেলিংটা কিন্তু হার্ডলি 4 থেকে 5 মিনিট। সুতরাং আপনি যদি সত্যি এই প্যারাসেলিং এর একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স নিতে চান, তার জন্য আপনাকে দিতে হবে 3000 টাকা। হয়ে গেল আমাদের নর্থ বে ঘোরা। এবারে আমরা ফিরে যাব আমাদের পোর্ট ব্লেয়ারের হোটেল। নর্থ বেতে অনেকেই অনেক রকম অ্যাক্টিভিটিস করেছে, যেরকম বলেছিলাম সব রকমই এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা করতে পারেন ওয়াটার অ্যাক্টিভিটিস। আমি যেমন প্যারাসেলিং করলাম, অনেকে স্নরকেলিং করেছে, স্কুবা করেছে, পরে গ্লাস বটন বোট আছে, সাবমেরিন আছে, সেমি সাবমেরিন, তো বিভিন্ন ধরনের এরকম অ্যাক্টিভিটিস আছে। তো আপনারা চাইলে এখানে এসে করতে পারেন, এবং এটার বুকিং আপনারা চাইলে পোর্ট ব্লেয়ারেও করে আসতে পারেন অথবা এখানে এসেও করতে পারেন। পোর্ট ব্লেয়ারে এসে লোক সামলাতে না পেরে আমিও করে নিলাম এই ওয়াটার স্কুটার রাইডিং। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা চলে এলাম আমাদের রিসর্টের কাছে করবিনস কোভ বিচে। এখানে সন্ধেবেলা বেশ আলো ঝলমলে দোকানপাট দেখতে ভালোই লাগছে। চলে এসেছি আমরা করবিনস কোভ বিচে। এই বিচটা আমাদের রিসর্ট থেকে মোটামুটি 10 মিনিট মতন হাঁটা। তো আমি প্ল্যান করেই রেখেছিলাম একদিন সন্ধেবেলা নাগাদ আসবো এখানে, যেদিন একটু হাতে টাইম পাবো। তো আজকেই সেরকম একটা দিন যেখানে আমরা 5:30টার মধ্যে তো জানেন ঢুকে পড়েছিলাম রিসর্টে। তারপরে একটু ফ্রেশ হয়ে স্ন্যাক্স খেয়ে চা খেয়ে বেরোলাম এই করবিনস কোভ বিচে। তো এই বিচটাতে সেরকম স্পেশাল কিছু নেই, যেরকম নর্মাল বিচ হয়, খুব সুন্দর। বলছে নাকি এখানে রাতের দিকে টার্টলস দেখা যায়, তবে সেটা সৌভাগ্য হবে কি না দেখার জানি না। আর এমনিতেও এখন সেরকম রাত হয়ও নি। তো যাই হোক, যা আছে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। এই করবিনস কোভ বিচে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আন্দামানের একটা টুরিস্ট ম্যাপ। আমার দেখে বেশ ইনফরমেটিভ লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা চাইলে পজ করে পুরো ম্যাপটা ভালো করে দেখে নিতে পারেন। গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। আজকে 25শে এপ্রিল, আজকে আমাদের আন্দামান ট্রিপের লাস্ট ডে। তো আজকে আমরা ফার্স্ট হাফে চলে যাব আন্দামানের কিছু লোকাল, পোর্ট ব্লেয়ারের কিছু লোকাল সাইট সিইং করতে। সেগুলো দেখে আবার ফিরে এসে লাঞ্চ করে আবার বেরোবো। আর একটা একটু দূরে একটা সাইট সিইং, যেটা হচ্ছে চিরিয়া টাপু, যেটাকে বলা হয় সানসেট পয়েন্ট। আর একটা পয়েন্ট আছে যেটা যদি সময়তে ম্যানেজ করা যায় তাহলে দেখবো, সেটা হচ্ছে মুন্ডা পাহাড়। তো সঙ্গে থাকুন, আপনাদেরকে তো সবই দেখাবো আর আপনাদের সাথেও শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। প্রথমেই আমরা চলে এলাম জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, যেখানে রাখা রয়েছে আন্দামানের বিভিন্ন যে আদিম প্রজাতির মানুষ তাদের ব্যবহৃত জিনিসপত্র এবং আর্টিফ্যাক্টস। তবে ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই আপনাদেরকে কিছু দেখাতে পারলাম। এরপরে আমরা চলে এলাম নেভাল মেরিন মিউজিয়াম বা সমুদ্রিকায়। নামটা শুনেই আশা করি গেস করতে পারছেন, এই মিউজিয়ামে রয়েছে
সামুদ্রিক বা মেরিন লাইফের সাথে যুক্ত যাবতীয় আর্টিফ্যাক্টস, এছাড়াও রয়েছে একটি ট্রাইবাল হাউস, তার আদলে বানানো একটি ঘর এবং একটি মস্ত বড় ব্লু হোয়েলের স্কেলেটন। বিল্ডিং এর ভেতরে ঢুকলে প্রথমেই যেটা দেখতে পাবো তা হলো লবিতে সাজানো বিভিন্ন জারোয়া প্রজাতির মানুষের মডেল, তাদের ইউজ করা ফিশিং বোট ইত্যাদি। এছাড়াও রয়েছে একটি নিকোবারি হাটের মডেল। এরপর একে একে বিভিন্ন মিউজিয়াম রুমে ঢুকলে আমরা দেখতে পাবো আন্দামানের সাথে জড়িত বিভিন্ন ইনফরমেশন, যেমন এখানকার ফরেস্ট লাইফ, এখানকার মেরিন লাইফ ইত্যাদি। এছাড়াও দেখতে পাবেন এই আন্দামানে কত ধরনের কোরাল পাওয়া যায়। এত ধরনের যে কোরাল এক্সিস্ট করে তাই আমার জানা ছিল না। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের শামুকের প্রজাতি। আর সব থেকে শেষের রুমটাও হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, যেখানে রয়েছে আবারও আদিম যেসব আন্দামানের প্রজাতি আছে তাদের কিছু মডেল বা কাস্টিং। সবশেষে এক্সিট গেটের কাছে রয়েছে আমাদের নৌসেনার ব্যবহৃত কিছু ওয়েপন্সের মডেল। যেরকম কথা ছিল, আমরা হোটেলে ফিরে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম সেকেন্ড হাফে চিড়িয়া টাপুর উদ্দেশ্যে এবং পথে দেখে নিলাম এই অপূর্ব দৃশ্য। চলে এসেছি আমাদের আজকের দিনের সেকেন্ড হাফের ফার্স্ট ডেস্টিনেশন মুন্ডা পাহাড়। এটা আমাদের এই ট্যুর প্রোগ্রামের বলতে পারেন একটা বোনাস সাইট সিন। তো এই মুন্ডা পাহাড়েও সি বিচ আছে, তো সেটা দেখব, তারপরে আমরা যাব চিড়িয়া টাপুতে। আর এই হলো মুন্ডা পাহাড়ের অপূর্ব সুন্দর ভার্জিন বিচ। একটা দারুণ ফটোজেনিক লোকেশন হলো এই মুন্ডা পাহাড় বিচ। এছাড়াও এখানে রয়েছে একটা সুনির্মিত পার্ক এরিয়া, যেখানে ছোট ছোট কটেজ বা সিটিং এরিয়া করা রয়েছে, যেখানে বয়স্করা এলে রেস্ট নিতে পারবে। আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লাগলো। মুন্ডা পাহাড় দেখে বাইরে এসে সবাই একটা করে ডাব খেয়ে রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চিড়িয়া টাপু সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। আর এই হলো আমাদের আজকের দিনের শেষ ডেস্টিনেশন চিড়িয়া টাপু সানসেট পয়েন্ট। আজকে যেহেতু আমাদের আন্দামান ট্রিপের শেষ দিন, তাই আমাদের ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে একটা ছোট্ট ইভিনিং আড্ডা অ্যারেঞ্জ করা হয়েছিল এবং সেখানে প্রত্যেক ট্যুরিস্টকে দেওয়া হলো একটি পার্টিং গিফট হিসেবে শাঁখ। ডিনার করতে এসে একটু মনটা খারাপ লাগছিল, কারণ যাই হোক আজ তো শেষ দিন, কাল থেকে আবার সেই রুটিন লাইফে ফিরে যাওয়া। কিন্তু এটাই তো ডেস্টিনি এবং দিস ইজ হাউ লাইফ গোজ অন। যাই হোক, ডিনারে আমাদের আজকে ছিল চিকেন, ভাত, ডাল, রুটি, সবজি প্রভৃতি আইটেমস। ভালোভাবে আমাদের ডিনারটা একসাথে বসে
কমপ্লিট করলাম। আর লাস্টে কমপ্লিমেন্টারি ছিল আইসক্রিম। গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। আজকে 26শে এপ্রিল, আমার আন্দামান যাত্রার লাস্ট ডে। এখন ঘড়িতে বাজে ভোর 6:45। ঠিক 6টার সময় আমরা হোটেল থেকে রওনা দেব পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের উদ্দেশ্যে। তারপরে 8:45-এ আমার ফ্লাইট ব্যাক টু কলকাতা। তো চলুন, আমার এই গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো জার্নি, নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই বাই।